যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্টে বিস্ফোরণে ১৯ জন নিহত, আহত অর্ধশত। সন্ত্রাসী হামলা বলে ধারণা পুলিশের। প্রধানমন্ত্রী থেরেসা মের নির্বাচনের প্রচারণা স্থগিত। রমজানে বাড়বে না পেঁয়াজের দাম, আমদানি বাড়ার পাশাপাশি রয়েছে পর্যাপ্ত মজুত, জানালেন ব্যবসায়ীরা। পিসিবির কার্যক্রম জোরদারের পরামর্শ। চিকিৎসক এবং প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে বিএমএর ডাকে সারা দেশে প্রাইভেট চেম্বার বন্ধ, ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা। বনানীতে আরও এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাথমিক ব্যবস্থা গ্রহণ। এবং বাজেটে স্থানীয় সরকার বিভাগে ২১,০০০ কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব। গুরুত্ব পাচ্ছে সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণ। তদারকি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ব্রিটেনের ম্যানচেস্টারে কনসার্টে বোমা বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনার পর আসন্ন সাধারণ নির্বাচনের প্রচারণা স্থগিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় মন্ত্রিসভার জরুরি বৈঠক আহ্বান করেছেন। সোমবার রাতে ইংল্যান্ডের ম্যানচেস্টার অ্যারিনা হলরুমে বিকট শব্দে বিস্ফোরণের পর আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি শুরু করেন দর্শক শ্রোতারা। মার্কিন সঙ্গীত শিল্পী অ্যারিয়ানা গ্রান্ডের লাইভ কনসার্ট উপভোগে হাজার হাজার মানুষ জড়ো হলেও মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু। প্রাথমিকভাবে একে আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করছে কর্তৃপক্ষ। ভয়াবহ ওই সন্ত্রাসী হামলার বর্ণনা দেন এক প্রত্যক্ষদর্শী। কনসার্ট একেবারে শেষ পর্যায়ে। শেষ গানটি গাওয়ার জন্য শিল্পী হিলিয়াম গ্যাস ভরা বেলুনে করে নিচে নেমে আসলেন। ঠিক তখনই বিকট এক শব্দ। আমরা একে অপরের দিকে তাকালাম। প্রথমে কিছুই বুঝতে পারিনি। মুহূর্তেই লোকজনের হুড়োহুড়ি শুরু হলে বুঝতে পারি প্রতিদিন বিশ্বের বিভিন্ন স্থানে বোমা হামলার যে খবর দেখি সেরকম কিছু একটা হয়েছে। তখন ভয়ে জিভের জল শুকিয়ে আসছিল। এর পরপরই ঘটনাস্থলের নিরাপত্তা বহুগুণে বাড়ানো হয়, বন্ধ করে দেয়া হয় আশপাশের যান চলাচল। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানায় পুলিশ। সত্যিকার অর্থে আমরা একটা ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করছি, তবে সার্বিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। বাড়তি কোনো তথ্য পাওয়ার আগ পর্যন্ত আমরা একে সন্ত্রাসী হামলা হিসেবেই বিবেচনা করছি। স্থানীয় অধিবাসীদের ভয়ের কিছু নেই। পুলিশ বাহিনীর সদস্যরা আপনাদের পাশে রয়েছে। হামলায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। এরই মধ্যে তিনি যুক্তরাজ্যে আসন্ন ৮ই জুনের সাধারণ নির্বাচনের প্রচারণা স্থগিত করেছেন। পরবর্তী করণীয় আলোচনায় সরকারের জরুরি কোবরা বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দর্শক, ঘটনার পরবর্তী খবর জানতে আমরা টেলিফোনে যোগাযোগ করছি আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের সঙ্গে। শোয়েব, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানান। আসলে এখন ব্রিটেনে এখনো সকাল 7টা বাজছে। আপনার গতকাল ব্রিটেনের স্থানীয় সময় 10:35 যে সন্ত্রাসী হামলা হয়েছে যুক্তরাজ্যের ম্যানচেস্টার এরিনাতে, সেখানে সেই সময় মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডের যে কনসার্ট চলছে সেটি শেষ হওয়ার ঠিক পরপরই দর্শকরা যখন বাসায় অথবা তার নিজের গন্তব্যস্থলে ফিরে যাচ্ছে, ঠিক তখনই বোমা হামলা হয়। এতে ১৯ জন নিহত হয় এবং আহত হয়েছিল অর্ধশতাধিক। আর এই পুরো ঘটনাটিকে যুক্তরাষ্ট্রের তারা পুলিশ কর্মকর্তা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী এটিকে সন্ত্রাসী হামলা বলে মনে করছেন। আর এটি যদি সন্ত্রাসী হামলা যদি হয়ে থাকে, তবে ২০০৫ সালে লন্ডনে যে 4 আত্মঘাতী হামলায় যে নিহত হওয়ার পরে সবচেয়ে বড় ধরনের হামলার ঘটনা। আপনি ঠিক কিন্তু গত মাসে ব্রিটিশ পার্লামেন্টের সামনে একই ধরনের হামলা ঘটেছে এবং এই ঘটনার আদৌ এখনো পর্যন্ত দায় কেউ স্বীকার করেনি। যুক্তরাজ্যের নির্বাচনের ২.৫ সপ্তাহ আগে এই বোমা হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বর্তমানে ব্রিটেনের যে নির্বাচনের যত ধরনের প্রচারণা আছে সবকিছু স্থগিত রেখে জরুরি পরিস্থিতি মোকাবেলায় কোবরা কমিটির বৈঠক ডেকেছেন তিনি। এবং পাশাপাশি বিরোধী অন্য দল যেটি আছে লেবার পার্টির নেতা জেরেমি করবিনও প্রকাশ করেছেন। বর্তমানে সেখানে এখন পর্যন্ত কি ধরনের
নিহত আরো কি বাড়তে পারে কিনা সে সম্পর্কে এখনো কোনো পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। এবং যেহেতু সেটি ম্যানচেস্টার এবং ওলাম প্রচুর সংখ্যক বাংলাদেশির বসবাস, এখনো সেই ঘটনায় বাংলাদেশি হতাহত কিংবা নিহত হয়েছে কিনা সেটা তথ্য আমাদের কাছে এখন আসেনি। দর্শক, ব্রিটেনের ম্যানচেস্টারে বোমা হামলার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। এতক্ষণ ছিলাম সেখানে। এবার অন্যান্য প্রসঙ্গ। চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে দেশি পেঁয়াজের, পাশাপাশি বেড়েছে আমদানিও। আর তাই এবছর রমজানে পেঁয়াজ সংকটের কোনো সম্ভাবনা নেই, এমন আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, আমদানি যদি কমেও যায়, এরপরও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে রোজায় বাড়বে না পেঁয়াজের দাম। তবে অতীত অভিজ্ঞতা বিবেচনায় শেষ পর্যন্ত পেঁয়াজের বাজার স্থিতিশীল থাকবে কিনা তা নিয়ে অনিশ্চিত বাজার বিশ্লেষকরা। এক্ষেত্রে টিসিবির বিপণন কার্যক্রম জোরদার করার পাশাপাশি যৌক্তিক দামে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। জোয়ার ফয়সালের রিপোর্ট। দেশীয় আবাদ পদ্ধতিতে দুটি উপায়ে পেঁয়াজ উৎপাদন করেন চাষিরা। শিকড় থেকে চাষ করা পেঁয়াজ বাজারে আসে ডিসেম্বরে, আর বীজ থেকে উৎপাদিত পেঁয়াজ আসে এপ্রিল মে মাসে। 25 লাখ টন বার্ষিক চাহিদার বিপরীতে বাংলাদেশে উৎপাদিত হয় 15 লাখ টন পেঁয়াজ, বাকি 10 লাখ টন আমদানি করা হয়। মজুত শেষ হতে থাকায় প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের বাজার পুরোপুরি নির্ভরশীল থাকে ভারতীয় পেঁয়াজের উপর। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জুন জুলাইয়ে রমজান শুরু হওয়ায় পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি দেখা গেছে কিছুটা আগেভাগেই। 2013 ও 2015 সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত পেঁয়াজের বাজার দর উঠেছিল 90 টাকায়। তবে ব্যতিক্রম 2014 ও 2016। এই 2 বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থিতিশীল ছিল পেঁয়াজের বাজার। দামও ওঠানামা করেছে 30 থেকে 40 টাকার মধ্যে। সে চিত্র অপরিবর্তিত থাকবে এবারও। পেঁয়াজের বাজার দর থাকবে 30 থেকে 35 টাকার মধ্যেই, এমন আশ্বাস ব্যবসায়ীদের। অজুহাত দেখানোর মতো এবার পরিবেশ নাই। দিনে 200 টন সেল হয়, রোজার মধ্যে যায় 600 টন সেল হবে। এই সব ক্ষেত্রে হয়তো 25 টাকার মাল 28 টাকা কি 30 টাকা হতে পারে, যেটা অত্যন্ত স্বাভাবিকের মধ্যে, অস্বাভাবিক কিছু হবে না। একটু বাজার বাড়লে পাবলিক কিনে বেশি, যারা ডাইরেক্ট পার্টির মাল আনে তাদের লস হয়, গাদি টাকা লস। আজকে এলসি দিলে এক বাও, কালকে বাজার হয়ে যাবে আরেক বাও। বাজার বিশ্লেষকরা বলছেন, প্রতিযোগিতামূলক বিপণন কাঠামো গড়ে না ওঠায় ক্রেতা চাহিদাকে পুঁজি করে অযৌক্তিক হারে নিত্যপণ্যের দাম বাড়ানোর জন্য রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করেন কোনো ব্যবসায়ী। টিসিবিকে আরো বেশি ভাইব্রেন্ট হতে হবে, তার স্কেল অফ অপারেশনটাও বাড়াতে হবে এবং হিউজ পরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বাজারে ব্যাপকভাবে অ্যাভেলেবল করতে হবে কম্পিটিটিভ প্রাইসে, যাতে ইচ্ছা করলেই যেন ব্যবসায়িক ফোরামটা দামটা না বাড়াবে। ব্যবসায়িক কমিউনিটির প্রতিনিধিরাই কিন্তু রাজনীতির একটা বিরাট অংশ নিয়ন্ত্রণ করছে। ফলে পলিসি মেকিংয়ে এমন কিছু লুপহোলস তারা রেখে দেয় যাতে তাদের যে বেশি মুনাফা অর্জন করার যে একটা আগ্রহ, সেটা যাতে পূর্ণভাবে বাস্তবায়িত হয় সেটা। বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী তৈরি ছাড়াও ভোক্তা পর্যায়ে চলতি বছর রমজানে শুধুমাত্র ঢাকা মহানগরীতেই প্রতিদিন 600 টনের বেশি পেঁয়াজের চাহিদা রয়েছে, যা মেটানোর লক্ষ্যে এর মধ্যেই আমদানি করা হয়েছে প্রায় 20,000 টন পেঁয়াজ। প্রতি টন $180 হিসেবে এলসি খোলা হয়েছে আরও 32,000 টন পেঁয়াজের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। রমজান উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে পেঁয়াজের আমদানি। পরিবহন ধর্মঘট শুরু হওয়ার আগের এক সপ্তাহে বন্দর দিয়ে 7,000 টনেরও বেশি আমদানি হয়েছে ভারতীয় পেঁয়াজ। ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত সরবরাহ থাকায় আসন্ন রমজানে পেঁয়াজের দাম বাড়ার কোনো শঙ্কা নেই। প্রতি বছরই রমজান মাসে দেশে পেঁয়াজের চাহিদা বৃদ্ধি পায়। সে বিষয়টি মাথায় রেখে হিলি স্থলবন্দর দিয়ে এখন প্রতিদিনই আমদানি হচ্ছে বিপুল পরিমাণ পেঁয়াজ। তবে পেঁয়াজ আমদানিতে কোনো শুল্ক গুনতে হচ্ছে না ব্যবসায়ীদের। গত 7 দিনে 7,275 মেট্রিক টন পেঁয়াজ ভারতেতে আমদানি করা হয়েছে। এই আমদানিকৃত পণ্যগুলো আমরা যত দ্রুত সম্ভব আমরা ছাড় দেওয়ার চেষ্টা করি। জানা যায়, ভারতের পাটনা, নাগপুর, ইন্দ্র, উত্তরপ্রদেশ ও গুজরাট থেকে আসছে এসব পেঁয়াজ। আর আমদানি করা এ পেঁয়াজ কিনতে দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারদের সমাগম হয় বন্দরে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 12 থেকে 14 টাকায়। এখন দিন মাল নিলে আমার গাড়ির অভাব নাই, আর দিনে যে মালটা মোকামে আমার পৌঁছে, মালটা ভালো বেচাকেনা করতে পারে। যাওয়া আসা, এখানে যোগাযোগ ব্যবস্থাটা অতি উন্নত এবং লোক সমাবেশ বেশি। আমদানিকারকরা বলছেন, চাহিদা অনুযায়ী আমদানি হওয়ায় রমজান মাসে পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। তবে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দেশের খুচরা বাজারে কিছুটা বেড়েছে পেঁয়াজের দাম। আমাদের হিলি বর্ডারে পর্যাপ্ত আমদানি এবং ইন্ডিয়াতেও
পর্যাপ্ত ফলন হয়েছে। তো বর্তমান গাড়ি ভাড়াতে 3-4 টাকা কেজি বাড়াই আছে। পেঁয়াজের দাম এবার রমজানে বাড়বে না, কারণ আমাদের ইন্ডিয়াতে ব্যাপকভাবে পেঁয়াজের আবাদ আছে। রমজান মাসে দেশে পেঁয়াজ সহ অন্যান্য ভোগ্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রশাসনের নজরদারির দাবি বন্দরের ব্যবসায়ীদের। সময় সংবাদ, হিলি। চিকিৎসক এবং চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর ডাকে সারা দেশে প্রাইভেট চেম্বার বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এই অবস্থায় ভোগান্তি পোহাচ্ছেন প্রাইভেট হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে রাজধানী সহ সারা দেশে প্রাইভেট চেম্বার ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এতে বিপাকে পড়েন চিকিৎসা এবং পরীক্ষা করতে আসা রোগীরা। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের ছাত্রী আফিয়া সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ প্রতিক্রিয়ায় আফিয়ার সহপাঠীরা অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর করেন। পরে হাসপাতালের বিরুদ্ধে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা মামলায় ওই হাসপাতালের চিকিৎসক ABM আব্দুল্লাহ সহ 8 চিকিৎসককে জামিন দিয়েছেন আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বাদী হয়ে থানায় মামলা করেন। সবারই সচেতন হওয়া উচিত আর কি। তার মধ্যে এখন ভোগান্তি তো সবার হচ্ছে। এই রোজার আগে ভোগান্তি আসলে রোগী নিয়ে সিলিং নিয়ে খেলা আসলে খুবই পেরেশান ব্যাপার। ডাক্তারদের নাকি ধর্মঘট, আগামীকালকে সন্ধ্যা 6টায় পড়বে। এরকম হলে তো আমাদের জন্য একটু ভোগান্তি হয়। চিকিৎসক এবং চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ডাকে সারা দেশে প্রাইভেট চেম্বার বন্ধ রেখেছেন চিকিৎসকরা। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডির মেডিনোভা হাসপাতালে আছেন রিপোর্টার মোজাহিদ শুভ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। শুভ, সারা দেশে, রাজধানী সহ সারা দেশে চিকিৎসকরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক এবং হাসপাতালে কর্মে যোগ না দেওয়ার কারণে কিন্তু বিভিন্ন বিড়ম্বনায় পড়েছেন রোগীরা। তারা যেটা জানিয়েছেন যে দীর্ঘদিন থেকে তারা যারা চিকিৎসকদের সিরিয়াল নিয়ে আজকে তারা এসেছেন, তারা কিন্তু চিকিৎসকদেরকে দেখাতে পারছেন। এবং আরও একটি বড় সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের রোগ নির্ণয় যে পরীক্ষা থাকে ডায়াগনস্টিক সেন্টারে, ল্যাবে এবং বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে, তারা যেটি বলছেন যে হয়তো একজন 7টা-8টা টেস্ট করছেন, 2-3টা হয়তো করাতে পারছেন, তবে বেশিরভাগ কিন্তু টেস্ট তারা করাতে পারছেন না। কারণ হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি বলছেন যে 80% রোগ নির্ণয় কিন্তু কনসালটেন্টের মাধ্যমে করা হয়ে থাকে, যারা বিভিন্ন ধরনের ডাক্তার তারা না আসার কারণে ছোটখাটো টেস্ট করাইতে পারলেও বাকিগুলো কিন্তু তারা করাতে পারছেন না। এবং আরো একটি বিষয় বলে রাখি, আমরা এর মধ্যে অনেকের সাথে কথা বলেছি যারা জানিয়েছেন যে দেশের বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন, তারা হয়তো টেস্ট করাতে পারলেও বিকেলে যে ডাক্তার দেখানোর কথা দুপুরের পর থেকে বিভিন্ন ক্লিনিকে যে বসে, সেই সুযোগ কিন্তু তারা পাবেন না। এক্ষেত্রে তাদেরকে হয় ঢাকাতে থাকতে হবে অথবা ফিরে তাদের নির্দিষ্ট গন্তব্যে আবার রওনা হতে হবে। আর একটা বিষয় জানিয়ে রাখি যে বিএম এর পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে তারা চিকিৎসকদেরকেও জানিয়ে দিয়েছেন যে ইউএসজি, ইকো, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি কিংবা অন্যান্য যে কোনো ধরনের এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, এই ধরনের গুরুত্বপূর্ণ যে রোগ নির্ণয় করার কথা তারা কোনোটাই কিন্তু আজকে করাবেন না। এবং একইভাবে কিন্তু বিএমএ তাদের মনিটরিং টিম বিভিন্ন হসপিটালে পাঠিয়েছেন, যাতে চিকিৎসকরা কোনো তারা আসলে কর্মে যোগ দিচ্ছেন কিনা সেটাও তারা পর্যবেক্ষণ করে দেখবেন। তবে একটি বিষয় বলা হয়েছে যে সরকারি এবং বেসরকারি হাসপাতালের ইনডোর এবং জরুরি সেবা কিন্তু অব্যাহত থাকবে, সেই বিষয়ে তারা বলেছেন। এবং আরও একটি বিষয় সুনির্দিষ্টভাবে তারা জানিয়েছেন, যদি কোনো রোগী মুমূর্ষু অবস্থায় থাকে তার যে কোনো ধরনের চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু জানানো হয়েছে। জরুরি সেবা নেয়ার ক্ষেত্রে যাতে কোনো ধরনের বিড়ম্বনায় না পড়তে হয় সেটিও তারা নিশ্চিত করেছেন। এবং আরো একটি বিষয় বলে রাখি যে সেন্ট্রাল হসপিটালকে ঘিরে যে ধরনের বিড়ম্বনা তৈরি হয়েছে, এক্ষেত্রে যারা দোষী এবং যারা হাসপাতাল ভাঙচুর করেছেন এবং চিকিৎসকদের বিরুদ্ধে যারা মামলা করেছেন তাদেরকে দোষী সাব্যস্ত করে এবং তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএমএ কর্তৃপক্ষ। তো এই ছিল কাজল আবদুল্লাহ, ধানমন্ডির মেডিনোভা থেকে সবশেষ খবর। দর্শক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম এর ডাকে সারা দেশে প্রাইভেট চেম্বার বন্ধ রাখায় যে ভোগান্তি সৃষ্টি হয়েছে তার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মোজাহিদ শুভ। এতক্ষণ ছিলাম সেখানে। সময় সংবাদ আরো থাকছে। প্রশাসনের আশ্বাসে 52 ঘন্টা পর উত্তরাঞ্চলের 16 জেলায় ট্রাক, ট্যাঙ্ক, লরি ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট প্রত্যাহার। পবিত্র কাবা শরীফ তাওয়াফ ও অন্যান্য ধর্মীয় আচার-আচরণের মাধ্যমে সৌদি আরবের মক্কায় ওমরা পালন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় রাত 10টায় তিনি সফর সঙ্গীদের নিয়ে কাবা শরীফ ঘিরে তাওয়াফ সম্পন্ন করেন।
এর আগে গতকাল স্থানীয় সময় দুপুরে মদিনায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 দিনের সফর শেষে আজ রাতেই তার দেশে ফেরার কথা রয়েছে। সৌদি বাদশার আমন্ত্রণে আরব ইসলামিক আমেরিকান সামিটে অংশগ্রহণ শেষে সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফে ওমরা পালন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মদিনা থেকে মক্কায় ফিরে স্থানীয় সময় রাত 10টার কিছু পরে ওমরা পালনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী পবিত্র কাবা শরীফ চত্বরে উপস্থিত হন। এরপর প্রায় 2 ঘন্টা ধরে কাবা শরীফ তাওয়াফ ও হজরে আসওয়াতে হাত রেখে দোয়া করেন প্রধানমন্ত্রী। কাবামুখী হয়ে নামাজ আদায় ও মোনাজাতের পর শেষ হয় ওমরা পালন। এর আগে স্থানীয় সময় সোমবার দুপুরে সফর সঙ্গীদের নিয়ে রিয়াদ থেকে মদিনায় পৌঁছে মসজিদে নববীতে জোহরের নামাজ আদায়ের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 দিনের সফর শেষে মঙ্গলবার মধ্যরাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। সময় সংবাদ, রিয়াদ, সৌদি আরব। প্রশাসনের আশ্বাসে 52 ঘন্টা পর রাজশাহী সহ উত্তরাঞ্চলের 16 জেলার ধর্মঘট প্রত্যাহার করেছে ট্রাক, ট্যাঙ্ক, লরি ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকাল 11টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসকের সঙ্গে দাবি আদায়ের বিষয়ে বৈঠক করবেন ট্রাক, ট্যাঙ্ক, লরি ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পরপরই ট্রাক স্ট্যান্ড ছেড়ে যায় বিভিন্ন যানবাহন। এর আগে গত 2 দিনে পণ্যবাহী যান বন্ধ থাকায় লোকসানের মুখে পড়েন ব্যবসায়ীরা। বিরূপ প্রভাব পড়ে পাইকারি সবজির হাট বাজারে। ধর্মঘটে স্থবিরতা নেমে আসে দেশের অন্যতম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ও হিলি বন্দরে। মহাসড়কে অবৈধ যান চলাচল, পুলিশি হয়রানি ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ এবং সড়ক দুর্ঘটনার খসড়া আইন বাতিল সহ 7 দফা দাবিতে রোববার সকাল 6টা থেকে 48 ঘন্টার ধর্মঘটের ডাক দেয় ট্রাক, ট্যাঙ্ক, লরি ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ। পরে সোমবার দুপুরে আরও একদিন বাড়িয়ে মোট 72 ঘন্টার ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা। সময় সংবাদ আরো থাকছে। নাটোরে ইট ভাটার কালো ধোঁয়ায় পচন ধরেছে আম। পুঁজি হারানোর শঙ্কা ব্যবসায়ীদের। উন্নত পদ্ধতিতে ইট ভাটা পরিচালনায় প্রশিক্ষণের আশ্বাস প্রশাসনের। আসছে বাজেটে স্থানীয় সরকার বিভাগে বরাদ্দ প্রস্তাব থাকছে 21,157 কোটি 56 লাখ টাকা। এ বিভাগের সচিব সময় সংবাদকে বিষয়টি জানিয়ে বলেন, অবকাঠামোগত উন্নয়ন সহ এবারের বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে সুপেয় পানি সরবরাহে। এছাড়া গত অর্থ বছরে বরাদ্দ দেয়া বাজেটের 96.82% লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলেও জানান তিনি। তবে বছর বছর বরাদ্দ আর ব্যয়ের হিসেব মিলালেই হবে না, সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমনের রিপোর্ট। গত কয়েক বছরের হিসেব দেখলেই বোঝা যায় বাজেটে বরাবরই গুরুত্ব পেয়ে আসছে স্থানীয় সরকার বিভাগ। লক্ষ্যমাত্রা অর্জনও বেড়েছে ক্রমবর্ধমান হারে। 2013-14 অর্থ বছরে বাজেটে এই খাতে মোট বরাদ্দ ছিল 11,425 কোটি টাকা। এর মধ্যে ব্যয় হয়েছিল 10,802 কোটি 72 লক্ষ টাকা, অর্থাৎ অগ্রগতি ছিল 94.55%। পরের বছর 2014-15 অর্থ বছরে বাজেটে এই খাতে বরাদ্দ দেয়া হয় 14,839 কোটি 46 লক্ষ টাকা। ব্যয় হিসাবে অগ্রগতি ছিল 96.03%। 15-16 অর্থ বছরে বাজেটে এই খাতে বরাদ্দ ছিল 16,641 কোটি 1 লক্ষ টাকা। সে বছর অগ্রগতি ছিল 96.82%। আসছে 2017-18 অর্থ বছরে 97% লক্ষ্যমাত্রা ধরে 21,157 কোটি 56 লক্ষ টাকা বাজেট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব। বিগত বছরে 19,182 চাইতে অনেক বেশি। আমরা চাচ্ছি যে স্থানীয় সরকারগুলো শক্তিশালী হোক। এর মধ্যে থাকছে গ্রামাঞ্চলে 5,250 কিলোমিটার নতুন সড়ক, 29,500 মিটার ব্রিজ ও কালভার্ট নির্মাণ, শহরাঞ্চলে 890 কিলোমিটার রাস্তা ও ফুটপাত নির্মাণ। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন আধুনিকায়নে বেশ কিছু পদক্ষেপ। গুরুত্ব পাচ্ছে সুপেয় পানি সরবরাহ। পদ্মার মাওয়ার কাছে যশোলদিয়া, ওখান থেকে পানি পরিশোধন করে
এই রাজধানীর মধ্য এবং দক্ষিণাঞ্চলকে আমরা দেব। আমাদের যতগুলো টার্গেট আছে আমরা সবগুলো সময়ের সাথে সাথে আমরা আগাচ্ছি। যেহেতু এই খাতের উপরই নির্ভর করছে সমগ্র দেশের অবকাঠামোগত উন্নয়ন, তাই ব্যয়ের ক্ষেত্রে নজরদারি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমাদের স্থানীয় সরকারের যে বাজেট বরাদ্দ তাতে কোনো জাস্টিফিকেশন নেই। কেন লোকাল গভর্নমেন্টকে এত টাকা দিচ্ছি, এই পরিমাণ টাকা দিচ্ছি, এটার একটা জাস্টিফিকেশন থাকবে মূল বাজেটের আলোচনার মধ্যেই। স্থানীয় সরকার অর্থটা তারা ব্যয় করে কি পরিমাণ অর্জন করছে, এটা জাতীয় প্রবৃদ্ধির সাথে একটা যুক্ত হচ্ছে, এটার একটা সেপারেশন দরকার। পাশাপাশি স্থানীয় সরকারের প্রতিটি পর্যায়ে সুষম বন্টন নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বনানীর 2 ছাত্রী ধর্ষণ মামলার আলোচনার রেশ কাটতে না কাটতেই বনানী থানায় আরও একটি ধর্ষণের অভিযোগ মামলা করেছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। গতকাল বিকেলে এক তরুণী রাজধানীর বনানী থানায় লিখিত অভিযোগ দিয়ে মামলাটি করেছেন বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরমান আলী। মামলার এজাহারে বলা হয়েছে, মাহমুদুল্লাহ হাসান জুয়েল নামের এক যুবক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত বছর 17 নভেম্বর মহাখালীর একটি হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরে তার ছবি তুলে রাখে। এরপর থেকেই ওই যুবক ছবি প্রকাশের হুমকি দিয়ে তাকে নানাভাবে হয়রানি করে আসছে। পুলিশ জানায়, অভিযোগকারীকে ফরেনসিক রিপোর্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাদিকুর রহমানের বিরুদ্ধে শ্রেণীকক্ষে যৌন হয়রানিমূলক বক্তব্যের অভিযোগ উঠেছে। একই বিভাগের 4 শিক্ষক ও বেশ কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুশীল সমাজের নেতারাও। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই শিক্ষক। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। 2011 সালে প্রতিষ্ঠিত হবার পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষকের বিরুদ্ধে এই প্রথম যৌন হয়রানির লিখিত অভিযোগ উঠল। সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাদিকুর রহমানের বিরুদ্ধে শ্রেণীকক্ষে যৌন হয়রানিমূলক বক্তব্য দেয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন একই বিভাগের 3 শিক্ষিকা, এক শিক্ষক এবং বেশ কয়েকজন শিক্ষার্থী। এর মধ্যে এক শিক্ষিকা থানায় একটি জিডিও করেছেন। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বিষয়, তো বিষয়টি প্রশাসন দেখভাল করছে এবং তারা তদন্ত বা যে ব্যবস্থাই হোক সেটা প্রশাসন দেখবেন। তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ। শুধু তদন্ত করে আবার এটা মিনিমাইজ করবে, এটা যেন না হয়, সঠিকভাবে যেন এটার বিচার পায়। ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক। এরকম কোনো ইতি আমি এর সাথে সংশ্লিষ্ট না। আমি যে নোবেল প্রফেশনে আসছি সেই নোবেল প্রফেশনের সাথে এটা যায় না। তবে অভিযোগের পর সাদিকুর রহমানকে চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি ও বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর কথা জানিয়েছেন উপাচার্য। উনি ক্লাসে কিছু নারী শিক্ষকের বিরুদ্ধে যৌন উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু যৌন উস্কানিমূলক বক্তব্য রেখেছেন এবং এই বক্তব্যগুলো কোট আনকোট অবস্থায় আমি লিখিতভাবে কমপ্লেন আকারে পেয়েছি। তাকে আপাতত চেয়ারম্যানশিপ থেকে সরিয়ে দিয়েছি এবং তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে দিয়েছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে 10 জন শিক্ষক ও 6 ব্যাচে 350 শিক্ষার্থী রয়েছেন। ফেরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। নাটোরে ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া ও গ্যাসের প্রভাবে পরিপুষ্ট আমে পচন ধরছে, আর বাগানে বাগানে আম ফেটে দেখা দিয়েছে পচন। 1 সপ্তাহ পর এ আম মোকামে আনার স্বপ্ন দেখলেও এখন পুঁজি হারানোর শঙ্কা বাগান মালিক ও ব্যবসায়ীদের। কৃষি বিভাগ বলছে, জেলা সমন্বয় কমিটির সভায় কৃষকদেরকে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এমন বিপর্যয় ঠেকাতে ইটভাটা মালিকদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। নাটোর প্রতিনিধি আল মামুনকে সাথে নিয়ে হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। নাটোর নারায়ণপাড়া গ্রামের আমবাগান মালিক মোহাম্মদ সাবের আলী কিছুদিন আগেও তার 25 একরের বাগানে ছিল নিখুঁত আম, কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে ইটভাটা থেকে নির্গত ধোঁয়ায় পচে নষ্ট হয়েছে গাছের প্রায় 70% আম। তাতে পুঁজি হারিয়ে নিঃস্ব হবার শঙ্কা তার। ব্যাপক ক্ষতি হয়েছে ইটভাটার ধোঁয়াতে, তা যা ক্ষতি হয়েছে তাতে আমার এবার তবিল ওঠা তো দূরের কথা, ঘাটতেই হবে। বাগান মালিকের পরিশ্রমে মৌসুমের শুরু থেকে দফায় দফায় যত্ন আর বালাইনাশক প্রয়োগে গাছ ভরে উঠেছিল আমে, কিন্তু পরিপূর্ণ আকার আর পরিপুষ্ট হবার পরও ইটভাটার কালো ধোঁয়ায় দেখা দিয়েছে পচন ও ফাটা রোগ। এতে নিশ্চিত লাভের পরিবর্তে কোটি টাকার পুঁজি হারিয়ে পথে বসার শঙ্কা তাদের। এ অবস্থা জেলার দীঘাপতিয়া, বাসুদেবপুর ও তকিয়া এলাকার কয়েকশো আম বাগানের। আম বেশি আমরা ছেলেপেলিদের খাওয়াই বা নিজেও
হতে হয়। তো এইভাবে পুড়ে গেলে কি করে আমরা সংসার চালাবো? কি মেডিসিন মারলো, ভাটার গ্যাস ছাড়ি দিয়েছে, দিয়ে আমাদের আম 12 আনা আম সব পড়ে যাচ্ছে। প্রতি বছর এভাবে নষ্ট হচ্ছে। আমরা আর কয়েকদিন পর আমটা বাজারজাত করতাম, অথচ এখন প্রত্যেকটা আম পড়ে যাচ্ছে। জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা জানালেন, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় কৃষিকে ইটভাটার প্রভাব মুক্ত রাখতে ও কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সার্টিফিকেট নিয়ে বা প্রশাসনিক কোনো তাদের অনুমতি নিয়ে ইটের ভাটায় এমন জায়গায় করুক যেখানে আমার ফসলের ক্ষতি করবে না এবং কিছু ক্ষতিগ্রস্ত হবে না। এই অঞ্চলের পরিবেশ ও কৃষির স্বার্থ রক্ষায় উন্নত পদ্ধতিতে ইটভাটা পরিচালনায় ভাটার মালিক ও সংশ্লিষ্টদের নিয়ে প্রশিক্ষণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। প্রশিক্ষণ দেওয়ার পর যদি তারা এ বিষয়ে পদক্ষেপ না গ্রহণ করে, তাহলে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে ইটভাটার দূষণ সহ অন্যান্য কারণে নাটোরের 4800 হেক্টর জমির আম বাগানের 25% ক্ষতিগ্রস্ত হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, নাটোর। প্রচন্ড গরম ও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অতিষ্ঠ হয়ে উঠছে নাগরিক জীবন। খুব প্রয়োজন না হলে ঘর থেকে বের হচ্ছেন না কেউ। তীব্র এই গরমে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে নানা রোগবালাই। সিরাজগঞ্জে প্রখর রোদ ও গরমের সঙ্গে পাল্লা দিয়ে যেন বাড়ছে সূর্যের তাপ। গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশু বৃদ্ধরা। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠছে চুয়াডাঙ্গার জনজীবন। জেলার প্রতিদিন গড়ে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করছে। আর গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছে বিদ্যুৎ বিভাগ। এদিকে গরম ও অব্যাহত লোডশেডিংয়ে অচল হয়ে পড়েছে বগুড়ার মানুষের জীবন। রোদের উত্তাপ বেড়ে যাওয়ায় রাস্তাঘাটে কমে গেছে মানুষের চলাচল। ভিড় বাড়ছে রাস্তার পাশে শরবত ও ডাব তরমুজের দোকানে। 2017 সালে সাংবাদিকতার নোবেল খ্যাত পুলিৎজার পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সাংবাদিকতার বিভিন্ন বিভাগ সহ নাটক ও মিউজিকে অবদান রাখায় এই বছরে মোট 16 জনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মন্তব্য নয়, বিষয় উপস্থাপন, আত্মতৃপ্ত না হওয়া এবং একই সাথে আক্রমণাত্মক না হয়ে ধৈর্য নিয়ে কাজ করা সাংবাদিকতার জন্য অত্যাবশ্যক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে টিএম মামুনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন শিয়াবুদ্দিন কিসলু। সোমবার নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে লো লাইব্রেরি হলে 2017 সালের পুলিৎজার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিৎজার পুরস্কার নির্বাহী মাইক প্রাইডের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লি সি ব্রলিংজার। এবছর অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সেন্ট পিটার্সবার্গ টাইমসের এরিক আয়ার, ন্যাশনাল রিপোর্টিংয়ের জন্য ওয়াশিংটন পোস্টের ডেভিড ফারেনথোল্ড সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরো কয়েকটি গণমাধ্যমের কর্মীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুলিৎজার পুরস্কার বোর্ডের চেয়ারম্যান ইউগিন রবিনসন স্বাগত বক্তব্যে বলেন, কথায় নয়, সাংবাদিকতা কাজে দেখানোর বিষয়। আর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি লি সি ব্রলিংজার বলেন, সাংবাদিকতায় মানবিক ও সামাজিক মূল্যবোধগুলো থাকা অত্যন্ত জরুরি। সাংবাদিকতার ক্ষেত্রে বাস্তবতা উপলব্ধির উপর গুরুত্ব আরোপ করেন পুলিৎজার বিজয়ী নিউ ইয়র্ক টাইমসের ব্যুরো প্রধান নীল ম্যাকফারকুহার। আমি মনে করি সাংবাদিকতা অনেক কঠিন কাজ। আন্তর্জাতিক সংবাদ সংগ্রহের সময় অবশ্যই একজন সাংবাদিককে সেখানকার জনগোষ্ঠীর সঙ্গে কথা বলে সংবাদ লিখতে হবে। ওই দেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি সম্পর্কে জানতে হবে। সাংবাদিককে সবসময় নিরপেক্ষ থেকেই তার দায়িত্ব পালন করতে হয় বলে মনে করেন ওয়াশিংটন পোস্টের ন্যাশনাল রিপোর্টার ডেভিড ফারেনথোল্ড। সাংবাদিকতা একটি মুক্ত চিন্তার কাজ। একজন সাংবাদিককে সব দিকের খবর রাখতে হয়। আমি যখন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নিউজ করি, তখন জনগণ কি ভাবছে সেই বিষয়টাই বেশি প্রাধান্য। ঢাকা সহ দক্ষিণ পূর্ব এশিয়ার কাজের অভিজ্ঞতা সময় সংবাদের কাছে তুলে ধরেন নিউ ইয়র্ক টাইমসের ফটো জার্নালিস্ট ড্যানিয়েল বেরেহুরাক। সাংবাদিকতা এখন একটি চ্যালেঞ্জিং বিষয়। সাংবাদিককে অনেক ভুলের মধ্যে সঠিক খবর বের করে আনতে হয়। এক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হয়। আমি বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি। সেখানে অনেক সুন্দর সুন্দর খবর সংগ্রহ করেছি। সে দেশের মানুষ অনেক কঠোর পরিশ্রম করে। দেশে দেশে সাংবাদিকতার অগ্রযাত্রার কথা উল্লেখ করে সাংবাদিকতার ক্ষেত্রে নিষ্ঠা ও সাহসের পাশাপাশি অঙ্গীকার জরুরি বলে মন্তব্য করেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লি সি ব্রলিংজার। সাংবাদিকতা পেশার চেয়ে মহান পেশা আর অন্যটি নেই। সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে জনগণের কথা সত্যকে তুলে ধরায় একজন সাংবাদিকের ব্রত হওয়া উচিত। আজকের এই পুলিৎজার পুরস্কার প্রদান অনুষ্ঠান থেকে এই সত্যটি বারবার উচ্চারিত হয়েছে।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্টে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 22, আহত অর্ধশত। সন্ত্রাসী হামলা বলে ধারণা পুলিশের। প্রধানমন্ত্রী থেরেসা মের নির্বাচনের প্রচারণা স্থগিত। রমজানে বাড়বে না পেঁয়াজের দাম, আমদানি বাড়ার পাশাপাশি রয়েছে পর্যাপ্ত মজুদ, জানালেন ব্যবসায়ীরা। পিসিবির কার্যক্রম জোরদারের পরামর্শ। চিকিৎসক এবং প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে বিএমএর ডাকে সারা দেশে প্রাইভেট চেম্বার বন্ধ, ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা। বনানীতে আরও এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাথমিক ব্যবস্থা গ্রহণ। এবং বাজেটে স্থানীয় সরকার বিভাগে 21,000 কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব, গুরুত্ব পাচ্ছে সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, তদারকি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।